ভোটাররা চান 3 বেলা খাবারের নিশ্চয়তা, কাজের সুযোগ, নিরাপত্তা, ন্যায্য অধিকার। প্রার্থীরা বলেন পরিবর্তন, উন্নয়ন আর প্রতিশ্রুতির গল্প। ভোটারদের এই চাওয়া আর কথার মধ্যে পার্থক্য কতটা? প্রার্থীদের প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাকটা আসলে কোথায়? জানবো ভোটারদের কথা, শুনবো প্রার্থীদের প্রতিশ্রুতির গল্প। আসলে রাজনৈতিক অঙ্গীকার আর বাস্তবতার ফারাক কতটা আর কোথায় এসে একসাথে মেলে? দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নয়ন আদিত্য, চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন ভোটার কি চান, প্রার্থী কি বলেন অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে আছি ঢাকা 14 আসনে। অসুখ বিসুখ পড়লে লোকজন যে এমন দুর্ভোগ হয় বাসায় বলা যায় না, নীতি নীতি মরে শেষ। নির্বাচন আসলে আইটেম হিসেবে ব্যবহার করে। কি মনে হচ্ছে এবারের নির্বাচনে কি হবে আসলে? নির্বাচন দিয়া এই কাউন্দিয়াবাসীকে একটা ট্রাম্প কার্ড ব্যবহার করতেছে। আর কাউন্দিয়াতে দীর্ঘদিন যাবৎ কোনো উন্নত মানের চিকিৎসা নাই, উন্নত মানের কোনো খেলার মাঠ নাই, বা শিক্ষা প্রতিষ্ঠান তেমন একটা আছে তেমন একটা উন্নত মানের না। সব দিকেই সমস্যা। আমার মা বয়স্ক মানুষ, অসুস্থ, এই যে নিয়ে যাই আসি, মারে নিয়ে উঠি, ওইখান দিয়ে মা পড়ে, এই দিক দিয়ে পড়ে। জনপ্রতিনিধি যারা ছিল তাদের কি কখনো এই অভিযোগগুলো বলা হয়েছিল? হ্যাঁ, এই যে প্রতিদিন নিয়তই করতেছে, নৌকাতে যে যায় ওই যে ওইগুলো লাগাই দেয়, এই জাহাজগুলো যাইতেছে লাগাই দেয়, পড়ে যায়। কত জায়গায় উন্নত হয়েছে, অথচ আমাদের এই কান্দি ইউনিয়নটা দেখেন এখান থেকে এখানে কোনো উন্নয়ন হয় না। কাউন্দি ইউনিয়নটা সমস্ত চারিদিকে নদী, অথচ এখানে একটা ব্রিজের অভাবে মানুষ কষ্ট করতেছে। প্রতিনিয়ত আপনার নৌকা ডুবতেছে, মানুষ মারা যাচ্ছে। দেখছি আপনার নৌকা দিয়ে পারাপার হচ্ছে, এটা দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যার সমাধানে কি কখনো কোনো উদ্যোগ দেখেছেন কিংবা উদ্যোগটা চান কিনা? জি চাই। আমরা এখানে একটা ব্রিজ চাই। এখানে আমরা যখন যাতায়াত করি আপনার যে লঞ্চগুলো আসে, এই লঞ্চে আমাদের নৌকা ডুবে যায়, বাচ্চারা ডুবে যায়, বা অনেকজন মারাও গেছে। যারা জনপ্রতিনিধি হিসেবে আসছে আপনাদের এখানে, তাদের আসলে প্রত্যাশা কতটুকু তাদের কাছে? মিরপুরে এত কাছাকাছি হওয়া সত্ত্বেও কোনো সুযোগ সুবিধা প্রশাসনিক বা সরকার কর্তৃক বা রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা বা স্বাস্থ্যগত বলেন যাই বলুন, এখানে আমরা পাচ্ছি না। যেহেতু 5 লক্ষের বসবাস, অবশ্যই একটা থানা দরকার। মানে ঢাকা 14 আসনের আপনারা ভোটার, কিন্তু যেতে হয় সাভার থানায়, সকল কার্যক্রম সাভারে। কি ধরনের প্রার্থী প্রত্যাশা করেন? দেশ গড়ার কাজে যে আত্মনিয়োগ করবে, জনগণের স্বার্থে যে কাজ করবে, আমরা তেমন প্রার্থীকেই চাই। কোনো একটা কলেজ নেই, কোনো একটা বড় মার্কেট নেই, তারপরে একটা ভালো স্কুল নেই যেখানে বসবাসের জন্য, জনগণের জন্য স্বাস্থ্য সেবা, মৌলিক চাহিদা যেটা। বিগত আরও অনেক ইলেকশনে বা অনেক কিছুতে দেখেছি সবাই প্রতিশ্রুতি দেয়, ভোটের আগে অনেক বড় বড় ধরনের প্রতিশ্রুতি দেয়, বাস্তবে কোনো প্রতিফলিত হয় না। বাচ্চাদের আসলে চিকিৎসার জন্য এখানে কি ধরনের ব্যবস্থা আছে? এখানে কোনো ধরনের ব্যবস্থা নাই। আমরা ধরতে গেলে সব কিছুর থেকেই বিচ্ছিন্ন আছি। মিরপুর 14 আসনে এত কাছাকাছি থাকা অবস্থায়ও আমরা সব কিছু থেকে বিচ্ছিন্ন। আপনাদের এই বারবার এই নদী পার হয়ে এইদিকে আসতে হয়, ওইদিকে কোনো ব্যবস্থাই নাই? না, ওইদিকে কোনো ব্যবস্থা নাই, বারে বারে এইদিকে আসতে হয়। চলুদিই যাই, আমি শুধু যাই। আমাদের যে জনপ্রতিনিধি হবে তার থেকে আমরা আশা করব যে সে জ্বালানির যে সমস্যাটা আছে এটাকে সে কীভাবে সার্ভাইভ করতে পারে, কীভাবে সমাধান করতে পারে সুষ্ঠুতার সাথে, এটা আমরা তাদের কাছে প্রত্যাশা করি। সবার বক্তব্য একটাই, তারা পরিবর্তন চান। তারা হাঁপিয়ে উঠেছেন এই পুরনো ধাঁচের পেশিশক্তির ব্যবহার, কালো টাকার প্রভাব, দুর্নীতি, চাঁদাবাজি, প্রকাশ্যে মাদক বিক্রি, তারা আর এগুলো চান না। এটা কি ক্ষমতার পরিবর্তন না টোটাল সামাজিক পরিবর্তন? এলাকার যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধানের পরিবর্তন, মানুষের জীবন মানের পরিবর্তন, কোন পরিবর্তনের কথা বলছেন আপনারা? সবচেয়ে বেশি যেটা মানুষ চাচ্ছে সেটা হচ্ছে নেতৃত্বের পরিবর্তন। সামাজিক ব্যাধির গোড়ায় আছে অসৎ নেতৃত্ব, এমন কিছু নেতৃত্ব যারা টাকার কাছে বিক্রি হয়ে যান, যারা ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ এক্সচেঞ্জে দেশের স্বার্থ, জাতির স্বার্থ বিলীন করে দিচ্ছেন। এমন কিছু নেতৃত্ব তারা চান যারা আদর্শের ব্যাপারে আপোষহীন, যারা দেশের ব্যাপারে আপোষহীন, এবং ব্যক্তিগতভাবে তাদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। প্রত্যেক 6 মাস পর পর সরকারি বরাদ্দ কত আসলো এবং সেটা কোথায় ব্যয় হলো, এই আয় ব্যয়ের হিসাব আমরা জনসম্মুখে পেশ করব। সেক্ষেত্রে তাদের নির্বাচিত প্রতিনিধিকে যে উন্মুক্ত জনতা প্রশ্ন করতে পারবেন এবং নির্বাচিত প্রতিনিধি এই উত্তর দিতে বাধ্য থাকবেন। ঢাকা 14 একটি বৃহৎ আসন, এটি একটি উপেক্ষিত জনপদ। এখানে সবচেয়ে উপেক্ষিত যে জনপদের নাম হচ্ছে কাউন্দি এবং বনগাঁও। কাউন্দি এমন একটি ইউনিয়ন
54 বছর হয়ে গেল এখন সেখানে সড়ক যোগাযোগ স্থাপন হয়নি। গুরুতর অসুস্থ রোগীকে নিতে হলে নৌকা করে নিতে হয়। প্রতি মাসে হতাহতের ঘটনা ঘটছে। তো আমাদের অন্যতম একটি ওয়াদা হচ্ছে এই তুরাগ নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করে এই সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করা, তাহলে এখানে কলকারখানা গড়ে উঠবে, কর্মসংস্থান গড়ে উঠবে। এই অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির এক ধরনের আছে, যেটি সাধারণ মানুষ বলে ডাকাতি আছে, চুরি আছে। এর বাইরে রাতের বেলা যখন তারা নদী পথে পার হয় সেখানে নিরাপত্তাহীনতা আছে। সেই জায়গাতে আসলে কাজ করার জনপ্রতিনিধি হিসেবে কোনো সুযোগ আছে কিনা? যে অবশ্যই প্রথমত হচ্ছে পুলিশ প্রশাসনকে জনগণের নিরাপত্তার কাজে বেশি ফোকাস হতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করা, অস্ত্র ব্যবহার করা যাবে না, যেটা আমাদের অন্যতম অঙ্গীকার পুলিশ সংস্কারের জন্য। পাশাপাশি কমিউনিটি পুলিশিং একটা বড় একটা ক্ষেত্র। পুলিশ সংখ্যা এবং জনসংখ্যার অনুপাত প্রায় 7 লক্ষ, প্রত্যেক 7 লক্ষ লোকের জন্য একজন পুলিশ, এটা আসলেই অপ্রতুল। এই মধ্যমপন্থী কমিউনিটি পুলিশিং আমাদের অন্যতম একটি অঙ্গীকার। নারী সদস্য, পুলিশ সদস্যদের নিয়ে, স্থানীয় প্রভাবশালী সদস্যদেরকে নিয়ে কমিউনিটি পুলিশিংয়ের একটি ইউনিট গড়ে তোলা দরকার, যাতে এই ঘাটতিটি পূরণ হয়। নানা ধরনের শঙ্কা আমরা বিভিন্ন জায়গায় দেখছি, সেটি ঢাকার বাইরে বেশি, ঢাকার ভেতরে কম, কিন্তু তারপরেও সেই জায়গা থেকে নিরাপত্তা কিংবা সার্বিক পরিস্থিতি কী মনে হচ্ছে? প্রায় 42% ভোটার জীবনে প্রথমবার ভোট দিতে যাচ্ছেন। যারা জীবনে আগে কোনোদিন ভোট দেননি, উন্মুখ হয়ে আছেন তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে মানুষ নিরাপদে ঘর থেকে বেরিয়ে ভোট দিয়ে নিরাপদে ঘরে আসতে চান, এবং যে মার্কায় ভোট দিয়েছেন হিসাবটা যেন সেই মার্কায় হয়। শুধু এতটুকুই অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সহিংসতাকারী এবং হুমকি ধামকি যারা দিচ্ছে তাদের ব্যাপারে কঠোর হতে হবে। যদি সেটা সম্ভব হয়, আমার বিশ্বাস একটি উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নতুন বাংলাদেশের সূচনা 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ধর্মীয় এক ধরনের ভয় দেখানো, এই জান্নাত জাহান্নাম, মৃত্যুর পরে দাঁড়িপাল্লাতে হিসেব নিকেশ, পাপ পুণ্যের হিসেব হবে, আপনাদের মার্কা দাঁড়িপাল্লা, তো এই ধরনের কোনো প্রভাব, ধর্মীয় কোনো এক ধরনের প্রভাব দেখাচ্ছে কিনা ভোটারদের মধ্যে জামাত? এই অভিযোগ কিন্তু আছে। আমার মনে হয় আমাদের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হচ্ছে, এটাতে ভীতু হয়ে কেউ কিছু ভিত্তিহীন কথাবার্তা বলছেন। দেখুন, এই ফাঁকা বুলি দিয়ে 54 বছর রাজনীতি চলেছে। বাংলাদেশের মানুষ অনেক রাজনৈতিক সচেতন। বাংলাদেশ মানুষ এখন ইন্টারনেটের যুগ। এখন ইন্টারনেটের মাধ্যমে তারা যে কোনো কালো সাদার পার্থক্য তারা করতে পারে। সুতরাং এই মানুষকে যে নির্বোধ মনে করা, মানুষকে বোকা মনে করা, সেই দিন শেষ হয়ে গেছে। বাংলাদেশের নারীরা, বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের তরুণরা এখন অনেক বেশি সচেতন। ইন্টারনেটের মাধ্যমে সবার হাতে এখন সারা বিশ্ব। সুতরাং তাদেরকে ফাঁকা বুলি দিয়ে আর বোঝানো সম্ভব না। আপনারা কি আপনাদের সমস্যার কথা যে প্রার্থীগুলো আছে তাদের কাছে বলতে পারছেন? হ্যাঁ, অবশ্যই। যার মার্কা নিয়ে সে যে প্রত্যেকের কাছে যাইতে পারে, কেউ তো আজ পর্যন্ত বাধা দেয় না, সম্মুখীন হয় না, কোনো গ্যাঞ্জাম হয় না, কিছু হয় না, সুন্দরভাবে চলতে হয়। খুব আনন্দের সাথে মিটিং, মিছিল, সমাবেশ, গণসংযোগে অংশগ্রহণ করতেছে। আমার দৃষ্টিতে ভোটের পরিবেশ খুব ভালো। এলাকার সমস্যা আছে? এলাকার সমস্যা তো আছে, সাদাবাজি আছে, দোকান বসলে সাদা ছায়, কত কিছুই তো আছে। যারা নেতা নাই আরও নেতা হয়ে যায় ক্ষমতায় গেলে, এটা যেন দূর থাকে। নির্বাচনে আসলে আমরা এমন প্রার্থী চাই যে নাকি দুর্নীতির ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির জন্য কাজ করবে, যে নাকি দেশ বিরোধী কোনো কাজ করবে না, বা কোনো প্রকার মানুষের হতাশা বাড়বে বা মানুষের মধ্যে দুশ্চিন্তা বাড়বে, এরকম কোনো কাজ করবে না। সে সঠিক পথে একটা জাতিকে আগায় নিয়ে যাবে। ঢাকা 14 আসন মিরপুর, শাহলী, দারুসালাম, রূপনগরের আংশিক এবং সাভার উপজেলার বনগাঁ কাউন্দি ইউনিয়ন, নবসংযোজিত বনগাঁ। তো প্রত্যেকেই মূলত এলাকার যে মূল সমস্যার প্রথমটাই হচ্ছে মাদকের গ্রাস। তো মাদকের স্পটগুলো তারা চিহ্নিত করেছেন, এটাকে নির্মূল করা, যার বিপরীতে আমার অবস্থান হবে জিরো টলারেন্স। পাশাপাশি এই এলাকায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সব বিপণী বিতান, আড়ত, টার্মিনাল, বালু, ইট পাথর, এগুলোর আড়তের অবস্থান হচ্ছে এই গাবতলী বা ঢাকা 14 আসন। এখানে এক ধরনের প্রকাশ্যেই চাঁদাবাজি যেমন হয়, নীরব চাঁদাবাজি প্রচুর। এই নীরব চাঁদাবাজির বিরুদ্ধে তারা কথা বলতে পারেন না,
বেশ কিছু ওয়ার্ডে বর্ষাতে পানি জমে জলাবদ্ধতা হয়। এই জলাবদ্ধতার জন্য ড্রেনেজ সিস্টেমের আধুনিকায়ন দরকার, এবং এই আধুনিকায়ন চিরস্থায়ীভাবে যদি ব্যবস্থা না করা হয় তাহলে এটা বারবার ভোগান্তি আসবে। এগুলোই জনগণ তুলে ধরেছেন। আর আমার ইচ্ছা আছে এটাকে পাশাপাশি তরুণদের জন্য, এখানে যেহেতু এবার তরুণ প্রজন্ম বেশি, তাদের জন্য একটা আইটি হাব সেন্টার করা হবে সরকারি লেভেলে। বনগাঁ ইউনিয়ন 2025-এ সংযোজিত হলো এবার, আর কাউন্দিয়া 2008-এ। তো 2008-এর পর তো ফ্যাসিস্ট সরকার, তারা কোনো ব্রিজ স্থাপনের চিন্তাও করেনি। এটা সাভারের অংশ ছিল, কিন্তু মূল মিরপুরে যে 9 নং ওয়ার্ড থেকে মাত্র তুরাগ নদীর ওই পারে। তো এই কাজটি গত 54 বছরে কেউ করেনি, অবহেলিত। তো এইখানে সেতু সংযোগ তাদের অগ্রাধিকার হিসেবে আমি নিচ্ছি। বনগাঁকে ঢাকা সিটি কর্পোরেশন 9 নং ওয়ার্ডের সাথে সংযুক্ত করা তুরাগ নদীর উপর দিয়ে, পাশাপাশি কাউন্দিয়া ইউনিয়নকে সংযুক্ত করা সেতু দিয়ে। আপনি বিদ্রোহী প্রার্থী, কতটুকু সমস্যা, কতটুকু সুবিধা পাচ্ছেন? বিচ্ছিন্ন ঘটনা একটা ঘটেছে, এছাড়া আর কোনো ঘটনা আমি দেখি না। মানে আমি জড়িত না হওয়ার পরও প্রার্থীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। যাই হোক, তো সেই ব্যানার নিয়ে অন্য কিছু না, ব্যানার লাগানো নেই। এখনও শান্তিপূর্ণ এলাকায় যেখানেই যাচ্ছি, গণসংযোগে স্বতন্ত্র ফুটবল মার্কার প্রতি জনগণের ব্যাপক সমর্থন, উৎসাহ, এক ধরনের সারা আলোড়ন সৃষ্টি হয়েছে, ফুটবল উন্মাদনা। দীর্ঘদিন বিএনপির সাথে, বিএনপির নির্যাতনের সময় যে সময়টুকু বিএনপির সবচেয়ে কোণঠাসা, গেল 17 বছর আপনি মাঠে ছিলেন, আপনিও নির্যাতনের শিকার হয়েছেন কিংবা নানা চাপের মধ্যেও ছিলেন, মনোনয়ন পেলেন না, কেন পেলেন না? মনোনয়নের বিভিন্ন ক্রাইটেরিয়া, তাদের হয়তো তারা যেটা ক্রাইটেরিয়া বলছেন, একাধিক ব্যক্তি যোগ্যতার নিরিখে মাঠ জরিপ হয়তো স্বচ্ছতা না হলেও মাঠ জরিপের প্রকৃত চিত্র হয়তো তাদের কাছে ছিল না। 80টি মামলা নিয়ে আমি একজন ক্যান্সার সার্ভাইভার, ক্যান্সার নিয়ে আন্দোলন করেছি। তো সেখানে যোগ্যতার নিরিখে একজন অপরিচিত, অনাহুত, হতে পারে সে মানবাধিকার কর্মী, কিন্তু তার কর্মকাণ্ড সবই ছিল তেজগাঁয়ে, বিএনপির প্রার্থী তেজগাঁ ঘিরে তার মনোনয়নের ইচ্ছা ছিল। কিন্তু তাকে যে কোনো কারণেই হোক এখানে দেয়া, এটা অবশ্যই ভুল সিদ্ধান্ত, এটা সময়ই কথা বলবে। এবার যখন প্রার্থী দুজন হয়ে গেল, একজন ফুটবল, একজন ধানের শীষ, অন্যদিকে দাঁড়িপাল্লা, ভোটের ইকুয়েশনে সেটি কি দাঁড়িপাল্লার দিকে একটু প্রভাব ফেলবে? আপনি যদি আগের নির্বাচনগুলো দেখেন, এখানে জামাত ইসলামী কখনোই 20,000-ও ভোট পায়নি। এই অঞ্চল জামাত অধ্যুষিত না। একবার আওয়ামী লীগ ছিল 1996 সালে, 73 সালে আওয়ামী লীগ ছিল। এর বাইরে সবসময় এসে খেলে কথা। এখানে জামাতের অধ্যুষিত না, এখানে দাঁড়িপাল্লায় ঝুঁকারও কিছু নাই। এখানে যা আছে স্থানীয় ভার্সেস বিএনপি। হানাহানির কথা বলেন, হানাহানির সংখ্যা কি আছে আসলে? আমি সমন্বয় মিটিংয়ে ছিলাম প্রার্থীদের, তারা বলছেন তারা কঠোর, যাতে ভোটাররা ভোট দিতে পারেন এই ব্যবস্থা থাকবে এবার। সেই স্বচ্ছতা সবাই চাচ্ছে, জবাবদিহিতা চাচ্ছে। বললেন পরাজিত প্রার্থী ধানের শীষ এবং দাঁড়িপাল্লা, ফুটবল মানে বিজয়ী হচ্ছে। ফুটবল ইতিবাচক, এক ফুটবলের কালজয়ী শটে যেমন জয় আসবে, ঠিক তেমনি মিরপুরে সকল জঞ্জাল পঙ্কিলতা দূর হয়ে যাবে। গ্রিন মিরপুর, ক্লিন মিরপুর। কেন মনে হচ্ছে এবারে নির্বাচন ভালো হবে? এবছর তো চাপ মুক্ত, কোনো দলীয় চাপ নাই, তো নিরপেক্ষভাবে যদি নির্বাচন কমিশন এবং এই যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার যদি পরিচালনা করে, আমার মনে হয় ইনশাল্লাহ ভালো হবে। এটা নির্বাচনের দিনই বোঝা যাবে কখন কি হয়, কিন্তু এখন বর্তমানে মনে হচ্ছে নির্বাচনী পরিবেশ খুবই স্বাভাবিক থাকবে ওই দিন, কারণ যেহেতু আর্মিদের টহলে নামানো হয়েছে, এদিক দিয়ে খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে সরকার, এটা আমার কাছে মনে হয়। একজন নতুন নির্বাচিত প্রার্থী যিনি থাকবেন, তিনি সেই সমস্যাগুলোর সমাধান করবেন মনে করেন? এখানে মিরপুর 1 নম্বর যেটা সমস্যা হলো আপনার, প্রথমত এই যে ফুটপাতের যে দোকানপাটগুলো আছে, এদের একটা ভালো জায়গায় সেটিং করে দিলে মোটামুটি যানজটটা একটু ফ্রি থাকবে। সব পার্টি সমান সমান, মাঠেও আইন শৃঙ্খলা বাহিনী কর্মঠ, এজন্য ভালোই হবে পরিবেশ, আশা করা যায়। এখন আপনি মাঠের পরিস্থিতি কি দেখছেন? আলহামদুলিল্লাহ, যে আমরা যেখানে যাচ্ছি, যে এলাকাতেই যাচ্ছি, মানুষের বাঁধ ভাঙা ঢল, মানুষ যেভাবে কাছে আসছে, আলিঙ্গন করে নিচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে, এটা অভূতপূর্ব। ভোটারদের কাছে যাচ্ছেন, এই এলাকার সমস্যাগুলো তারা বলছে, কোন ধরনের সমস্যাগুলো তারা বেশি বলছে এবং যেগুলো সমাধানে আপনি আশ্বাস দিচ্ছেন?
একটা সাধারণ সমস্যা আবার সবখান থেকে আসছে, সেটা হচ্ছে যে দুর্নীতি, দখলদারিত্ব, চাঁদাবাজি, মাদকের ব্যাপক প্রভাব, রুল অফ ল ইন প্লেসে না থাকার কারণে যেটা সমাজে ব্যাপকভাবে এটা প্রসার লাভ করেছে। আরেকটা হচ্ছে এর পাশাপাশি আপনার গ্যাস, বিদ্যুৎ, পানির সরবরাহ সব জায়গায় সমান না, অনেক সময় অনেক জায়গায় দিনের বেলা থাকেও না। সেগুলোর ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ নির্বাচিত হলে পদক্ষেপ নেওয়া যাবে। শিক্ষার মান নিয়ে যথেষ্ট খারাপ, সেই জায়গাটাতে কাজ করার অনেকটা জায়গা আছে, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান দরকার যেগুলো নেই। স্বাস্থ্যসেবার জন্য যেই সমস্ত ক্লিনিক থাকা দরকার বা কমপ্লেক্স থাকা দরকার, সেই জায়গাগুলোর ব্যবস্থা নেই এবং শহরের মধ্যে থানাগুলোতে নেই। আর ওইখানের ইউনিয়ন তো আরও পিছিয়ে তারা। যে ব্রিজটা অনেক বছর আগেই হওয়ার কথা, 16-17 বছরের, যেটা কিন্তু এখনও হয়নি, পেন্ডিং ছিল। সেই ব্রিজটা যেন ইনশাল্লাহ আমরা করতে পারি, ধানের শীষ যদি বিজয় হয়ে আসে, আমরা সেই লক্ষ্যে কথা বলছি জনগণের সাথে। কাউন্দিয়া বনগাঁও যে ইউনিয়ন দুটি, ওই দুইটি ইউনিয়নের ভোটারদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে বিভিন্ন সময়ে যখন নির্বাচন এসেছে প্রার্থীরা তাদের এই প্রতিশ্রুতিটাই দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ব্রিজ হয়নি। বিগত সময়ে মানুষের অধিকারের জন্য লড়েছি, মানুষের পাশে ছিলাম, সাথে ছিলাম 1.5 যুগেরও বেশি সময়, যেটা বাংলাদেশ দেখেছে, সবাই দেখেছে। তাদেরকে এটাই বলতে চাই, সমর্থন ও বিশ্বাস পেলে ইনশাল্লাহ আমরা একসাথে, অলরেডি প্ল্যানিংয়ের কাজ হয়ে গেছে ব্রিজের, সেটা কাজ করানোর জন্য যেটা দরকার সেটা আমরা সরকার গঠন করার পরে ইনশাল্লাহ বিজয়ী হলে ধানের শীষ। বলছিলেন গতানুগতিক রাজনীতি থেকে আসেননি, আপনি মানবাধিকার নিয়ে কাজ করেছেন এবং আপনার পারিবারিক ত্যাগের বিষয়টিও আমরা জানি। কী ধরনের প্রতিবন্ধকতা কিংবা কোন ধরনের চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হচ্ছে এই নির্বাচনের সময় এসে? জনগণের রায় নিয়ে একটা নতুন সরকার, গণতান্ত্রিক সরকার গঠন করার যে স্বপ্ন আমরা দেখছি, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি যেন আমাদের সকল পলিসি, আমাদের সকল পরিকল্পনা যা জনগণের জন্য করা, সেটা যেন তাদের কাছে পৌঁছায়। 11 দলীয় জোটের যিনি প্রার্থী, তিনি নিজে গুমের শিকার হয়েছিলেন। সঙ্গত কারণে বিএনপি তার প্রতিপক্ষ হিসেবে আপনাকে এখানে মনোনয়ন দিয়েছেন, প্রার্থিতা দিয়েছেন। তার কারণ হচ্ছে আপনার পরিবারেও একজন গুমের শিকার ছিলেন এবং আপনি দীর্ঘদিন এই মানবাধিকার নিয়েই কাজ করেছেন, এই বিষয়ে সোচ্চার ছিলেন। বিষয়টা কি এইরকম? অবশ্যই আমাদের আরেকজন প্রতিযোগী প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যিনি গুমের শিকার, এরকম অনেকজনকে আমরা আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে এনেছি পরিবারের কাছে। নির্বাচনের মাঠে প্রতিযোগিতা হবে, অবশ্যই হবে, প্রতিহিংসার বাইরে যে রাজনীতি হবে। বাংলাদেশের জনগণ জানে যারা মুক্তিযুদ্ধের জন্য লড়েছে, বাংলাদেশের জন্য লড়েছে, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য লড়েছে, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়েছে। ইনশাআল্লাহ সকল জনগণকে নিয়ে, জনমতকে নিয়ে আমরা এই ভাষার শহীদদের আত্মত্যাগের মাসে, আমাদের যে রাষ্ট্রভাষা যেদিন আমরা পেয়েছিলাম, আন্তর্জাতিক ভাষা দিবসের মাসে ইনশাআল্লাহ বাংলাদেশের পক্ষের শক্তিকে জয়ী করে আনব। যে আসনে আপনি নির্বাচন করতে যাচ্ছেন, চাঁদাবাজির প্রসঙ্গটা আসি এবং এখানে বাস স্ট্যান্ড আছে, ঘাট আছে, একই সঙ্গে বড় একটি মার্কেট রয়েছে। ফুটপাতের যে চাঁদাবাজি, এই অভিযোগ বিগত প্রতিটা সরকারের সময় ছিল। আপনি নির্বাচিত হলে এই দায়টা আপনার উপরে কতটুকু আসবে? দখলদারিত্ব, চাঁদাবাজি এবং মাদক, এটার ক্ষেত্রে আমরা একদম জিরো টলারেন্সে থাকবো। হুএভার ইজ দ্যাট, যে দলেরই হোক, যেই লোকই হোক, যে ব্যক্তি হোক, তাকে আইনের আওতায় আসতে হবে। আমাদেরকে রাষ্ট্র গঠন করে, সরকার গঠন করে তখন এই অ্যাকশনগুলোতে যেতে হবে। যখন ইন্টারিম গভর্নমেন্ট এখন ক্ষমতায় বা যারা আছে, এই সময়টাতে তারা কতটুকু করতে পেরেছে, এটাকে, এই প্রশ্নটা আসলে দায়টা তাদের কাছে যায়। আর আমি বলবো যে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনি দেখেছেন অনেককে বহিষ্কার করতেও দেখেছেন, অনেক পদক্ষেপ নিতে দেখেছেন। সেই জায়গা থেকে আর মানবিক সমাজ গঠনের ক্ষেত্রে আমরা যে চিন্তাটা করি, সেই চিন্তাটা করার ক্ষেত্রে আমার মনে হয় এটাতে সবার জন্যই ভালো হোক। কারণ দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্বতে মানুষের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনে। ঢাকা 14 আসনের পুরোটি অঞ্চল ঘুরেছি আমরা, গিয়েছি নতুন যুক্ত হওয়া ইউনিয়ন পরিষদগুলোতেও। এখানকার ভোটারদের প্রত্যাশা অনেক, সে অনুযায়ী প্রার্থীরাও তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে ভোটারদের অভিযোগ, অতীতে যতই প্রতিশ্রুতি দেওয়া হোক না কেন, শেষ পর্যন্ত তা পূরণ হয়নি। এবার বিশেষ একটি পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হচ্ছে এবং ভোটাররা প্রত্যাশা করছেন
সামনে যেই নির্বাচিত হবেন, জনপ্রতিনিধি হবেন, তারা ভোটারদের প্রত্যাশা পূরণ করার জন্য সচেষ্ট থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো আসনে।